নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমাদের টপিক ইডিয়াম। যে সমস্ত পরীক্ষায় ইংরাজি থাকে সেখানে ২-১টা করে ইডিয়াম পড়ে থাকে। তো ইডিয়ামের লিস্ট তো অনেক বড়, অনেক ইডিয়াম আছে ইংরাজি ভোকাবুলারিতে। তো তার মধ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট ইডিয়াম আমরা স্টাডি করব এবং সেগুলো প্রিভিয়াস ইয়ার থেকে কালেক্ট করা। দেখো, প্রথমে কি আছে দেখো, অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড। এই ডিসকর্ড কথাটার অর্থ হলো বিবাদ, আর অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড বলতে বিবাদের বিষয়। দেখো, ম্যাক্সিমাম ইডিয়াম 80% অ্যাভাব যদি আমরা এই যে কোনো সেখানের একটা ওয়ার্ডটাকে যদি আমরা বাংলা মানে করতে পারি, সেখান থেকে কিন্তু বাই সেন্স আমরা সেই ইডিয়ামটা কি বলতে চাইছে বুঝে নিতে পারবো। তো অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড মিন্স বিবাদের বিষয়। এক্সাম্পল দিয়েছে দেখো, দ্য পিওকে রিজিয়ন ইজ অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। অর্থাৎ এই যে পাক অকুপাইড কাশ্মীর রিজিয়ন হলো ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে একটা বিবাদের বিষয়। তাহলে অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড বলতে আমরা কি বুঝলাম? বিবাদের বিষয়। নেক্সট ওয়ান দেখো, বোন অফ কন্টেনশন। এই কন্টেনশন কথাটার অর্থ হলো বিবাদ। আগেরটা এবং এটা একই মিনিং। বোন অফ কন্টেনশন মিন্স বিবাদ বা ঝগড়ার কারণ, আর অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড মিন্স বিবাদ বা ঝগড়ার কারণ। তো একই রকমের এক্সাম্পল দেখো, কাশ্মীর ইজ দ্য বোন অফ কন্টেনশন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। তাহলে বোন অফ কন্টেনশন বলতেও বিবাদ বা ঝগড়ার কারণ, আর এই কন্টেনশন কথাটার অর্থ হলো বিবাদ। দ্য গস অফ কোয়াল হলো এর ইংলিশ মিনিং। নেক্সট ওয়ান দেখো, অ্যান্ড অ্যাপেল অফ ওয়ান সাইড। এই কথাটার অর্থ ভেরি ডিয়ার বা অত্যন্ত প্রিয়। বাংলা একটা কথা আমরা বলে থাকি নয়নের মণি, এইরকম ব্যাপার। তো হিজ অনলি ডটার ইজ দ্য অ্যাপেল অফ হিজ আই, মিন্স যে তার অত্যন্ত প্রিয়, তার একমাত্র কন্যা তার কাছে অত্যন্ত প্রিয়। তো এই যে ওয়ানটার বদলে সাধারণত হিজ, হার, তারপরে মাই, তারপরে হচ্ছে ইওর, এই যে রিলেটিভ প্রোনাউনগুলো বসে থাকে এই ওয়ানের বদলে। এবারে সেই রিলেটিভ প্রোনাউনটা ডিপেন্ড করে এই সাবজেক্টের উপরে। এখানে যেহেতু হিজ আছে তাই হিজ বসেছে। যদি এখানে আই থাকতো তাহলে এখানে মাই বসতো, যে মাই অনলি ডটার ইজ দ্য অ্যাপেল অফ মাই আই। ঠিক আছে, এখানে যদি ইউ থাকতো তাহলে বসতো অ্যাপেল অফ ইউর আই। ঠিক আছে, তো এই যে সাবজেক্ট অনুযায়ী এখানে এই ওয়ানের পরিবর্তে কিন্তু রিলেটিভ প্রোনাউন বসে। তো এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, রিলেটিভ প্রোনাউন বেসিক্যালি তিনটে ভাগ। একটা হচ্ছে সাবজেক্টিভ, একটা হচ্ছে অবজেক্টিভ, আর একটা হচ্ছে রিলেটিভ। ঠিক আছে, সাবজেক্টিভ কারা? যারা সাবজেক্ট হিসেবে বসে, যেমন আই, উই, ইউ, হি, সি এটসেট্রা। আর অবজেক্টিভ যেসব প্রোনাউনের যে রূপটা অবজেক্ট রূপে বসে, যেমন মি, হিম, হার, দেম এটসেট্রা। ঠিক আছে, আর রিলেটিভ কোনগুলো? যার মাধ্যমে পসেসিভ বোঝায়। ঠিক আছে, যেমন এই হিজ, হার, এইগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, তা ওয়ানের বদলে যেহেতু ওয়ানস আছে তাই এখানে রিলেটিভ প্রোনাউন বসে। তো দেখো, নেক্সট ওয়ান দেখো, তাহলে অ্যান অ্যাপেল অফ ওয়ান সাইড বলতে হলো অত্যন্ত প্রিয় বা ভেরি ডিয়ার। নেক্সট ওয়ান দেখো, টু অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার, আগুনে ঘিতাহুতি দেওয়া। টু অ্যাগ্রেভেট সাম সিচুয়েশন অর ম্যাটার, অ্যাগ্রেভেট মিন্স বাড়িয়ে দেওয়া। ঠিক আছে, তো এই অ্যাগ্রেভেটের অ্যান্টোনিম হলো অ্যালিভিয়েট। যারা সিনোনিম অ্যান্টোনিম স্টাডি করছো তারা অলরেডি এটা জানো। তো অ্যাগ্রেভেটের বিপরীত হলো অ্যালিভিয়েট বা কমানো। অ্যালিভিয়েট মানে কমিয়ে দেওয়া। আর হিজ পার্সুয়েশন অ্যাডেড ফুয়েল টু দ্য ফায়ার অ্যাট দ্যাট মোমেন্ট। পার্সুয়েশন মিন্স প্ররোচনা। কিছু কিছু মানুষ থাকে আমাদের সোসাইটিতে, তারা যে কোনো একটা সমস্যা ক্রিয়েট হয়েছে বা ঝগড়া অশান্তি হোক, বা সেই সমস্যায় এমন কথা বলে দিল বা এমন একটা কাজ করে বললো সেই সমস্যাটা আরও বেড়ে যায়। তো সেই সিচুয়েশনটাকে আমরা কি বলতে পারি? টু অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার। ফুয়েল মিন্স কি? জ্বালানি তেল। তো আগুনে যদি আমরা আরও ওই যে পেট্রোল বা কেরোসিন যদি দিই তাহলে আগুনটা আরও বেড়ে যায়। ঠিক আছে, এটা খুব সোজা অ্যাকচুয়ালি। টু অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার বলতে আগুনে ঘিতাহুতি, যেটা আমাদের মাধ্যমিক লেভেলেও শিখেছিলাম। চলো নেক্সট ওয়ান দেখো, এ বেড অফ রোজেস। এ বেড অফ রোজেস মিন্স আ কমফোর্টেবল সিচুয়েশন বা আরামদায়ক পরিস্থিতি। ঠিক আছে, স্টাডিং ফর কম্পিটিটিভ এক্সামস ইজ নট এ বেড অফ রোজেস। মিন্স আমরা এই যে যারা চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করছি, এই লড়াইটা করছি, তো এই যে পড়াশোনা, এই যে কঠোর পরিশ্রম, এটা কিন্তু মোটেও আরামদায়ক বা সুখময় পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের যায় না। ঠিক আছে, আমাদের অনেক হার্ড ওয়ার্ক করতে হয়। তো সেটাই এখানে বলা হয়েছে দেখো, স্টাডিং ফর কম্পিটিটিভ এক্সাম ইজ নট এ বেড অফ রোজেস। এটা মোটেও একটা আরামদায়ক পরিস্থিতি নয়। ঠিক আছে, আমাদের অনেক পরিশ্রম করতে হয়। তাহলে এই বেড অফ রোজেস বলতে আমরা কি বুঝলাম? আরামদায়ক পরিস্থিতি। নেক্সট ওয়ান দেখো, অ্যাডাম সেল। তো এইটা বলতে গিয়ে দুটো কথা বলবো। প্রথম কথা হচ্ছে এল কথাটার অর্থ হচ্ছে মদ্যপানীয় বা মদ্যপানীয় বিশেষ, যেগুলো দেবতারা মানে পান করত। অ্যাডাম কে ছিল? অ্যাডাম অ্যাকর্ডিং টু খ্রিস্টান রিলিজিয়ন, অ্যাডাম অ্যান্ড ইভ দ্য ফার্স্ট হিউম্যান ইন আওয়ার ওয়ার্ল্ড। তো এই যে অ্যাডাম এবং ইভ যে বাগানে থাকতো সেটার নাম কি ছিল? ইডেন, আমরা অনেকে জানি। তো এই এখানে
অ্যাডাম প্রথমে যে জলটা পান করেছিল, ঠিক আছে, সেটাই হলো এল। তো এই যে অ্যাডাম সেল বলতে পবিত্র বা ভেজানির জল বলতে বোঝায়, আনঅ্যাডাল্টারেটেড ওয়াটার বা পিওর ওয়াটার, ঠিক আছে। তো লেট মি অফার ইউ আ গ্লাস অফ অ্যাডাম সেল বলতে কি বলতে চাওয়া হচ্ছে যে তোমাকে আমি এক গ্লাস হচ্ছে ভেজালহীন বা ওই পবিত্র জল, ফ্রেশ জল দিতে চাই, ঠিক আছে। বোঝা গেল তাহলে অ্যাডাম সেল বলতে পবিত্র বা ভেজালহীন জল। নেক্সট ওয়ান দেখো, অ্যাট ড্যাগাসডন। এই কথাটার অর্থ হচ্ছে খড়গহস্ত বা চরম শত্রুতা থাকা, অন ব্যাড টার্মস বা অন ইনিমিক্যাল টার্মস। ইনিমিক্যাল বলতে শত্রুতা। তো অ্যাট ড্যাগাসডন, যা আরেকটা থাকে অ্যাট লগারসেট, লগার হেডস, ঠিক আছে, লগার হেডস। এটা দুটোর একই অর্থ, শত্রুতা বা খড়গহস্ত। দ্য টু ব্রাদার্স আর অলওয়েজ অ্যাট ড্যাগাসডন মিন্স কি দুই ভাইয়ের মধ্যে সারাক্ষণ অশান্তি লেগে আছে, কেউ কাউকে সহ্য করতে পারে না। তাহলে অ্যাট ড্যাগাসডন বলতে কি বুঝলাম আমরা? খড়গহস্ত বা চরম শত্রুতা। নেক্সট ওয়ান দেখো, এগেনস্ট দ্য রেনি ডে, টু রিজার্ভ সামথিং স্পেশালি মানি ফর ইউজ ইন টাইম অর পিরিয়ড অফ আনফোর্সিন ডিফিকাল্টি, ট্রাভেল অর নিড। অর্থাৎ আগাম সঞ্চয়। এই যে প্যান্ডেমিক সিচুয়েশন গেল কোভিড, তো এই কোভিডের সময় যে সমস্ত পরিবার বা যে সমস্ত ব্যক্তি বেশ কিছু অর্থ সঞ্চয় করে রেখেছিল, তাদের ওই টাইমটায় মোটামুটি সেই টাকা দিয়ে চলে গেছিলো ভালোভাবে। আর যারা সাধারণ ঘরের মানুষজন, যারা বিশেষ সঞ্চয় ছিল না, তাদের কিন্তু অনেক কষ্টে দিন কেটেছে, সেটা আমরা প্র্যাকটিক্যালি আমরা দেখেছি। তাহলে এই এগেনস্ট দ্য রেন ডে বলতে কি আমাদের আগাম সঞ্চয়, আগাম কোনো বিপদের কথা মাথায় রেখে কোনো কিছু সঞ্চয় করে রাখা, বিশেষ করে স্পেশালি মানি, ঠিক আছে। উই শুড সেভ মানি এগেনস্ট দ্য রেনি ডে, অর্থাৎ বিপদের কথা মাথায় রেখে আমাদের কিন্তু কিছু টাকা সবসময় সঞ্চয় করে রাখা উচিত। তো এগেনস্ট দ্য রেনি ডে বলতে আগাম সঞ্চয়। চলো নেক্সট ওয়ান, অ্যাট এ লস। অ্যাট এ লস ভেরি ইজি, এটা পাজেলড বা হতবুদ্ধি, টু বি কনফিউজড। অনেক সময় আমরা বুঝতে পারি না যে কি করব, কোন একটা পরিস্থিতিতে আমরা হতবুদ্ধি হয়ে যায়, তো সেটাই হলো অ্যাট এ লস। আই ওয়াজ অ্যাট এ লস অ্যাট দ্যাট মোমেন্ট, সেই সময় আমি হতবুদ্ধি হয়ে গেছিলাম। নেক্সট ওয়ান, অ্যাট ওয়ান্স উইথ সেন্ট। এই অ্যাট এ লস যা, এই অ্যাট এ লস আগেরটা যা, আর এই অ্যাট ওয়ান্স উইথ সেন্টও তাই। এই ওয়ানের বদলে কিন্তু, এই ওয়ান্সের বদলে কিন্তু রিলেটিভ প্রোনাউন বসবে সেই আগেরটার মতো, যে অ্যান অ্যাপেল অফ ওয়ান আইয়ের মতো, ঠিক আছে। আর এই উইট কথাটার অর্থ হচ্ছে বুদ্ধি। আমরা জানি ইন্টেলিজেন্ট মানে বুদ্ধি, আর উইট মানেও বুদ্ধি হয়। অ্যাট ওয়ান্স উইথ সেন্ট অর্থাৎ বুদ্ধি যদি সেখানে শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ সে কী করবে বুঝে উঠতে পারছে না, এটার অর্থ পাজেলড, এটাও হতবুদ্ধি। অ্যাট দ্য মোমেন্ট অফ অ্যান্সারিং দ্য ট্রিকি কোশ্চেন অল দ্য স্টুডেন্টস ওয়ার অ্যাট দেয়ার উইট সেন্ট। অর্থাৎ ওই ট্রিকি কোশ্চেনটা অ্যান্সার করার সময় প্রত্যেকটা ছাত্র হতবুদ্ধি হয়ে গেছিল, তারা কি উত্তর দিয়ে বুঝে উঠতে পারছিল না। বোঝা গেল নিঃসন্দেহে? তাহলে অ্যাট ওয়ান্স উইথ সেন্ট বলতেও হতবুদ্ধি, আর অ্যাট এ লস বলতেও হতবুদ্ধি। নেক্সট ওয়ান, অ্যাট ওয়ান্স ফিঙ্গার সেন্স। এটার এক কথায় বলতে গেলে এর বাংলা অর্থ হলো নখদর্পণে। নখদর্পণে যখন কোনো কিছু আমাদের ফুল, মানে কোনো কিছু সম্পর্কে আমাদের ফুল নলেজ থাকে বা সেটা সম্বন্ধে আমাদের সম্পূর্ণ জ্ঞান থাকে, তখন আমরা বলি যে এটা আমাদের নখদর্পণে আছে। সে যে কোনো বিষয়, সেটা কোনো সাবজেক্ট হতে পারে, সেটা কোনো জায়গা হতে পারে। তো অ্যাট ওয়ান্স ফিঙ্গারেন্স বলতে কোনো বিষয়ে সম্পূর্ণ জ্ঞান বা দক্ষতা থাকা। টু হ্যাভ ফুল অ্যান্ড রেডি নলেজ অ্যাবাউট সামথিং। আ গভর্নমেন্ট জব অ্যাসপারেন্ট শুড হ্যাভ দ্য অ্যারিথমেটিক সেকশন অ্যাট হিজ ফিঙ্গার সেন্স। অর্থাৎ আমরা যারা সরকারি চাকরির জন্য পড়াশোনা করছি, আমাদের প্রত্যেকের অ্যারিথমেটিক সেকশনটা কিন্তু আমাদের নখদর্পণে থাকা উচিত, নাহলে আমরা কিন্তু কম্পিটিশনেই থাকতে পারবো না, ঠিক কিনা? তাহলে এই অ্যাট ওয়ান্স ফিঙ্গারেন্স বলতে নখদর্পণে বোঝায়। এই ওয়ান্সের বদলে আমরা অ্যাকর্ডিং টু সাবজেক্ট হিজ বসাতে পারি, হার বসাতে পারি, মাই বসাতে পারি, বা ইউর বসাতে পারি। মোটামুটি একটা রিলেটিভ প্রোনাউন বসবে, ঠিক আছে, রিলেটিভ প্রোনাউন বসাতে হবে। চলো নেক্সট ওয়ান দেখো, অ্যাট লগার সেট। অ্যাট লগার সেট যা, অ্যাট ড্যাগাসডনও তাই। আগেরটা বলতে গিয়ে মেনশন করলাম লগার সেট। এই লগার হেড বলতে অ্যাকচুয়ালি মাথা মোটা বা কম বুদ্ধি সম্পন্ন লোক। তো ঝগড়া কারা করে? যারা মাথা মোটা, তারা অকারণে যখন তখন সামান্য কারণে রেগে গিয়ে ঝগড়া করে। তা অ্যাট লগার হেডস বলতেও সেই শত্রুতা, এখান থেকেই এই শব্দটার উৎপত্তি হয়েছে, এইভাবে আমাদের বুঝতে হবে। আর মুখস্থও করে নিতে পারি, অ্যাট লগার হেডস আর অ্যাট ড্যাগাসডন, দুটোর অর্থ হচ্ছে শত্রুতা। এখানে টার্মস অফ হোস্টিলিটি, হোস্টিলিটি বলতে হোস্টিলিটি মানেও শত্রুতা, ঠিক আছে। রতন ইজ অ্যান্ড লগারেটস উইথ ইজ কাজিন নাওয়াডেজ। ইদানিং রতন তার যে খুড়তুতো ভাই বোনদের সঙ্গে তার একটা শত্রুতা চলছে বা সম্পর্ক ভালো যাচ্ছে না। ওকে, চলো নেক্সট ওয়ান, অ্যাট অ্যান আর্মস লেন্থ। এটা কিন্তু বুঝতে ভুল করলে হবে না যে অ্যাট অ্যান আর্ম লেন্থ বলতে কেউ যদি ভেবে থাকো যে কাছাকাছি, তা নয়।
ছোটোবেলায় বিশেষ করে আমাদের স্কুল লাইফে আমাদের বাবা মারা কি বলতেন, যে সমস্ত পাড়ার হোক বা ক্লাসের হোক যাদের বিহেভিয়ার ভালো নয়, বাজে ছেলে মেয়ে, তাদের থেকে একটু দূরে থাকতে বলতেন, যে ওদের সঙ্গে মিশিস না বাবা। তো সেই যে দূরে থাকা বা অন্তরঙ্গতা বা খাতির না করা, তাদের সঙ্গে ফ্রেন্ডশিপ না করা, তার মানে তাদেরকে কোথায় রাখা? অ্যাট অ্যান আর্মস লেন্থে রাখা। কিপ সাচ ডিসঅনেস্ট পিপল অ্যাট অ্যান আর্মস লেন্থ, অর্থাৎ ওই রকম অসৎ ব্যক্তিকে নিজের থেকে দূরে রাখা। ঠিক আছে, দূরে থাকা বা অন্তরঙ্গতা বা খাতির না করা। অ্যাট এ ডিস্টেন্স অ্যাভয়েডিং ইন্টিমেসি অর ফ্যামিলিয়ারিটি। ইন্টিমেসি বলতে অন্তরঙ্গতা, আর ফ্যামিলিয়ারিটি বলতে মানে পরিচয় রাখা। ঠিক আছে, তাদের সঙ্গে বেশি কিছু আমাদের বন্ধুত্ব করার দরকার নেই। তো অ্যাট অ্যান আর্মস লেন্থ মিনস তাহলে কী দাঁড়ালো? দূরে থাকা বা অন্তরঙ্গতা না করা। ঠিক আছে, চলো নেক্সট ওয়ান দেখো, অ্যান এক্স টু গ্রিন্ড। এই গ্রিন কথার অর্থ হচ্ছে পিষে ফেলা। তো অ্যান এক্স টু গ্রিন্ড এটা খুব সুন্দর, কিন্তু অনেকবার বিভিন্ন পরীক্ষায় পড়েছে। অসৎ উদ্দেশ্য থাকা। কিছু কিছু মানুষ আছে, ঠিক আছে, নিজেদের স্বার্থে কোনো পাওয়ারফুল পার্সন, সেটা তার অফিসের বস হতে পারে, সেটা পাড়ার কোনো রাজনৈতিক নেতা হতে পারে, তাদেরকে তেল মেরে চলে বা তাদেরকে তোষামত করে চলে। ঠিক আছে, তো সেটারই অর্থ হলো অ্যান এক্স টু গ্রিন্ড। ঠিক আছে, এ সেলফিশ এম অর সাম পার্সোনাল মোটিভ, তার ব্যক্তিগত স্বার্থের উদ্দেশ্যে সে সেটা করে। যেমন এক্সাম্পল নিলে আর একটু ভালো বুঝতে পারবে, যে দিয়া ফ্ল্যাটার্স ইউ সো মাচ পারহ্যাপস শি হ্যাজ সাম এক্স টু গ্রিন্ড। যে দিয়া তোমাকে প্রচুর তোষামত করে চলে, বা এই ফ্ল্যাটার কথার অর্থ হচ্ছে চাটুদারিত্ব করা বা তোষামত করা। ঠিক আছে, চাটুদারিত্ব করা বা তোষামত করা। ঠিক আছে, তোমাকে তোষামত করে চলে, মনে হয় ওর কোনো অসৎ উদ্দেশ্য আছে, ও যে ওটা করছে ওর পিছনে নিঃসন্দেহে ওর কোনো অভিসন্ধি আছে। তাহলে অ্যান্ড এক্স টু গ্রিড বলতে কি? অসৎ উদ্দেশ্য থাকা কারোর কোনো। নেক্সট ওয়ান দেখো, টু বিট অ্যাবাউট দ্য বুশ। এটাও খুব সুন্দর। টু বিট অ্যাবাউট দ্য বুশ বলতে প্রচুর অপ্রাসঙ্গিক কথা বলা। টু স্ট্রে ফ্রম দ্য মেন পয়েন্ট অর টু টক অ্যাবাউট এ লট অফ আনইম্পর্টেন্ট থিংস। তোমাকে একটা প্রশ্ন করা হয়েছে, সেই প্রশ্নের টু দ্য পয়েন্ট তোমাকে অ্যান্সার দিতে হবে। তুমি সেটা না দিয়ে তার অপ্রাসঙ্গিক অনেক কথা বলছো। এটাই হলো টু বিট অ্যাবাউট দ্য বুশ। ইউ শুড নেভার বিট অ্যাবাউট দ্য বুশ ইন অ্যান্সারিং ইউর কোশ্চেন। তোমার প্রশ্ন, তোমার টিচার যখন তোমাকে প্রশ্ন করবে, সেই প্রশ্নটার টু দ্য পয়েন্ট অ্যান্সার তোমাকে দিতে হবে। আমার অন্য কিছু অপ্রাসঙ্গিক কথা বলার কোনো প্রয়োজন নেই। তা অন্য কিছু অপ্রাসঙ্গিক কথা বলছো মানে কি? সেটা তুমি কি করছো? বিট অ্যাবাউট দ্য বুশ। তাহলে ইউ শুড নেভার বিট অ্যাবাউট দ্য বুশ ইন অ্যান্সারিং ইউর কোশ্চেন মিনস প্রশ্নের উত্তর দেওয়ার সময় কখনো অপ্রাসঙ্গিক কথা বলো না, অর্থাৎ তুমি মেন উত্তরটা দাও বা মেন পয়েন্টে থাকো। টু স্ট্রে ফ্রম দ্য মেন পয়েন্ট। স্ট্রে বলতে দূরে থাকা। এই স্ট্রে কথাটার অর্থ হচ্ছে দূরে থাকা। অ্যালুফ ফ্রম, অ্যালুফ ফ্রম, এটা অ্যাপ্রোপ্রিয়েশন, অ্যালুফের পরে ফ্রম বসে, দূরে থাকা। তাহলে টু বিট অ্যাবাউট দ্য বুশ বলতে প্রচুর অপ্রাসঙ্গিক কথা বলা। ভালো করে মুখস্থ করে নাও, এটা অনেকবার বিভিন্ন পরীক্ষায় পড়েছে। নেক্সট ওয়ান দেখো, টু বিয়ার দ্য ব্রান্ট অফ। এই যে ব্রান্ট কথাটার অর্থ হচ্ছে ধকল বা আঘাত। ধকল বা আঘাত। আচ্ছা, এখানে নোট করা ছিল, ব্রান্ট কথার অর্থ হচ্ছে ধকল বা আঘাত। টু বিয়ার দ্য ব্রান্ট অফ, বিয়ার মিনস কি? বহন করা। তাহলে ওই যে ধকল বা আঘাতটা বহন করা, অর্থাৎ সহ্য করা। তাহলে কোনো কঠিন পরিস্থিতি সামাল দেওয়ার মিনস কি? টু বিয়ার দ্য ব্রান্ট অফ সামথিং। এক্সাম্পল দেখো, স্কন্দগুপ্ত ভোট দ্য ব্রান্ট অফ দ্য হুনস ইনভেশন ব্রিফলি। এটা কিন্তু এই বিয়ারের পাস্ট ফর্ম বসেছে বোর। তাহলে স্কন্দগুপ্ত ওই যে হুন যে আক্রমণ করেছিল, হুনেরা, ঠিক আছে, তাদের যে আক্রমণটা কিন্তু সাহসিকতার সঙ্গে সেই তার যে লোডটা, সেই ধকলটা নিয়েছিল বা সেটা পরিস্থিতিটা সামাল দিয়েছিল। তাহলে টু বিয়ার দ্য ব্রান্ট অফ মিনস কোনো কঠিন পরিস্থিতি সামাল দেয়া। ভালো করে একটু নোট করে নিও। নেক্সট ওয়ান দেখো, টু বিয়ার দ্য পাম। আগেরটা ছিল টু বিয়ার দ্য ব্রান্ট অফ, এটা হলো বিয়ার দ্য পাম। তো এটার অর্থ হচ্ছে সম্পূর্ণ উল্টো, পুরস্কার জয়লাভ করা। টিম ইন্ডিয়া বোথ দ্য পাম ইন দ্য ফাইনাল ম্যাচ এগেনস্ট পাকিস্তান ইন দ্য টি-20 ওয়ার্ল্ড কাপ 2007। টু উইন রিওয়ার্ড অর টু বি ভিক্টোরিয়াস, অর্থাৎ পুরস্কার জয়লাভ করা। টু বিয়ার দ্য পাম মিনস পুরস্কার জয়লাভ করা, মুখস্থ করে নিও। নেক্সট ওয়ান দেখো, টু ব্রিং টু লাইট। ভেরি ইজি বাট ইম্পর্টেন্ট। টু ব্রিং টু লাইট মিনস টু পাবলিশ অর টু ডিসক্লোজ, কোনো কিছু প্রকাশ্যে আনা। কোনো কিছু প্রকাশ্যে আনার অর্থ হলো টু ব্রিং টু লাইট। তো একটা এক্সাম্পল দেখো, দ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হ্যাজ ব্রট মেনি স্ক্যামস টু লাইট। তো ইডি অনেক দুর্নীতি প্রকাশ্যে এনেছে তাদের তদন্তের মাধ্যমে, সেটাই বোঝানো হয়েছে এখানে। দ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হ্যাজ ব্রট মেনি স্ক্যামস টু লাইট। তাহলে এই ব্রট টু লাইট মিনস কি? প্রকাশ্যে আনা। নেক্সট ওয়ান দেখো, অ্যাট 6 and 7 ইন ডিসঅর্ডার বা বিশৃঙ্খলা বা আগোছালোভাবে। মাই সন হ্যাজ থ্রোন মাই টুলস অ্যাট 6 and 7 মিনস আমার পুত্র
আমার যে জিনিসপত্রগুলো মানে ছুঁড়ে দিয়েছে এবং সেটা মানে আগোছালোভাবে ছড়িয়ে ছিটিয়ে ছুঁড়ে দিয়েছে। তো অ্যাট 6 and 7 বলতে বিশৃঙ্খলা বা আগোছালোভাবে, ভেরি ইজি অ্যান্ড কমন বাট ইম্পর্টেন্ট, অনেকবার বিভিন্ন পরীক্ষায় পড়েছে। নেক্সট ওয়ান দেখো, অ্যাট দ্য 11th আওয়ার, এটা আরও ইজি, একদম শেষ মুহূর্তে, এটা আমরা প্রায় জানি সবাই। অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, ভেরি লাস্ট মোমেন্ট, আরও ভেরি কথাটা অ্যাড করলে ভালো হতো। সাপোজ 11টা থেকে এক্সাম স্টার্ট হচ্ছে, আমরা কেউ 10:58 প্রবেশ করলাম এক্সাম হলে, অর্থাৎ এটা অ্যাট দ্য 11th আওয়ার, একদম শেষ মুহূর্তে। তো আই রিচ দ্য এক্সামিনেশন হল অ্যাট দ্য 11th আওয়ার, একদম শেষ মুহূর্তে এক্সাম স্টার্ট হওয়ার জাস্ট সেই সময়ে আমি এক্সাম হলে এন্টার করেছি। অ্যাট দ্য 11th আওয়ার বলতে একদম শেষ মুহূর্তে। নেক্সট ওয়ান দেখো, অ্যাট ওয়ান্স বেক অ্যান্ড কল। এই যে বেক কথাটার অর্থ হচ্ছে অঙ্গুলের নির্দেশ। অ্যাট ওয়ান্স বেক অ্যান্ড কল বলতে কারোর আদেশ অনুযায়ী বা কারোর কমান্ড অনুযায়ী। অ্যাট ওয়ান্স কমান্ড, আদেশ অনুসারে চলা। আই ওয়ান্ট মাই স্টুডেন্টস টু বি অ্যাট মাই বেক অ্যান্ড কল। অবশ্যই আমি চাইবো যে আমার ছাত্রছাত্রী যারা আছে তারা আমার কথা শুনে চলুক, আমার নির্দেশ মতো পড়াশোনা করুক। তাহলে বোঝা গেল অ্যাট ওয়ান্স বেক অ্যান্ড কল বলতে আদেশ অনুসারে চলা, আর বেক কথার অর্থ হচ্ছে অঙ্গুলের নির্দেশ। নেক্সট ওয়ান দেখো, এ স্ল্যাপ অন দ্য হ্যান্ড অর রিস্ট। এটা খুব সুন্দর, 2-3 বছর আগে বিসিএসে পড়েছিল সম্ভবত এটা। তো এ স্ল্যাপ অন দ্য হ্যান্ড অর রিস্ট, দেখো এটা দুরকমভাবে বুঝতে পারি আমরা। প্রথম কথা, সতর্ক করা যদি বুঝতে চাই, সাপোজ তুমি কোনো ভুল কাজ করতে যাচ্ছ, তোমার পাশে যে আছে সেটা তোমার দাদা, ভাই বা বন্ধু কেউ হতে পারে, সে তোমার হাতটা ধরলো, বলো ভাই এটা করিস না। তাহলে ওই তোমার কবজিতে সে ধরে তোমাকে থামিয়ে দিল, অর্থাৎ সতর্ক করলো ওটা করিস না। তাহলে এই স্ল্যাপ অন দ্য রিস্ট বলতে সতর্ক করা হতে পারে। আর আরেকটা ভাবে বুঝতে পারো, লঘুতর শাস্তি দেওয়া। কারণ যদি হাতে চড় মারা হয় তাহলে সেটা কি শাস্তি বলে মনে হয়? চড় মারতে হলে গালে মারতে হবে বা পাটিতে মারতে হবে, তাহলে হাতে চড় মারা মিন্স কি অনেক লঘুতর শাস্তি দেওয়া। তাহলে দুরকমভাবে এটা আমরা বুঝতে পারি। এই স্ল্যাপ অন দ্য হ্যান্ড অর রিস্ট বলতে আমরা সতর্ক করা বুঝতে পারি, এটাও হয়, আর লঘুতর শাস্তি দেওয়াও হয়। দেখো একটা এক্সাম্পল দিয়েছে এখানে, দ্য ফাইন দে গিভ হিম ইজ জাস্ট এ স্ল্যাপ অন দ্য রিস্ট। অর্থাৎ তাকে যে ফাইনটা করেছিল সেটা কি অনেকটা মানে লঘুতর, সেটা অনেকটা কম, একটু বেশি করা উচিত ছিল, সেটাই বোঝাচ্ছে। দ্য ফাইন দে গিভ হিম ইজ জাস্ট এ স্ল্যাপ অন দ্য রিস্ট, অনেক লঘুতর শাস্তি দেওয়া। এ ওয়ার্নিং অর এ পানিশমেন্ট দ্যাট ইজ নট ভেরি সেভার। সেভার মানে কি গুরুতর, স্টপ ওয়ার্ডটা কিন্তু একটু ভালো করে বাড়িয়ে নিতে হবে, গুরুতর। তাহলে এই ওয়ার্নিং অর পানিশমেন্ট দ্যাট ইজ নট ভেরি সেভার বলতে কি যেটা গুরুতর নয়, অর্থাৎ কি লঘুতর শাস্তি দেওয়া হচ্ছে। ফাইনালি আরেকবার বলে দিচ্ছি, এ স্ল্যাপ অন দ্য হ্যান্ড অর রিস্ট বলতে সতর্ক করা বা লঘুতর শাস্তি দেওয়া। নেক্সট ওয়ান দেখো, টু বি হ্যান্ড অ্যান্ড গ্লোভ উইথ। এই হ্যান্ড অ্যান্ড গ্লোভ এটা একটা ফ্রেজ, এই ফ্রেজটার অর্থই হলো অন্তরঙ্গ। টু বি হ্যান্ড অ্যান্ড গ্লোভ উইথ বলতে উইথ সামওয়ান, নিঃসন্দেহে ইন্টিমেট ফ্রেন্ডস বা অন্তরঙ্গ বন্ধু। সুবীর অ্যান্ড সুমন আর হ্যান্ড অ্যান্ড গ্লোভ উইথ ইচ আদার, তারা দুজনে খুব অন্তরঙ্গ বন্ধু। এ টু বি হ্যান্ড অ্যান্ড গ্লোভ উইথ যা, আর পরেরটা আছে দেখো বজম ফ্রেন্ড। বজম ফ্রেন্ড বলতে অন্তরঙ্গ বন্ধু বা খুব কাছের বন্ধু, যেমন বাত্তা ইজ মাই বজম ফ্রেন্ড, অর্থাৎ বাদশা হলো আমার খুব কাছের বন্ধু। নেক্সট ওয়ান দেখো, এই ক্লাসের লাস্ট, বাই ফিটস অ্যান্ড স্টার্টস। এই কথাটা অর্থ হলো সামথিং ডান ইরেগুলারলি। খুব সুন্দর, অনেকবার বিভিন্ন পরীক্ষায় পড়েছে, অর্থাৎ অনিয়মিতভাবে কিছু করা। যেমন ইউ ক্যান নেভার সাকসিড ইন লাইফ ইফ ইউ প্রোগ্রেস বাই ফিটস অ্যান্ড স্টার্ট, অর্থাৎ ইরেগুলারভাবে যদি তুমি পরিশ্রম করো। সাপোজ আমরা যারা চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করছি, আমরা যদি ইরেগুলারভাবে স্টাডি করি, নিয়মিত না পড়াশোনা করি, আমরা কি সফল হবো? নিঃসন্দেহে নয়। তাহলে বাই ফিটস অ্যান্ড স্টার্টস বলতে কি অনিয়মিতভাবে কিছু করা, এবং উই শুড অ্যাভয়েড দ্যাট, উই মাস্ট হ্যাভ টু অ্যাভয়েড দ্যাট টু সাকসিড ইন লাইফ। তাহলে সবাই মন দিয়ে পড়াশোনা করো। নেক্সট ক্লাসে আবার 25টা খুব সুন্দর সুন্দর ইডিয়ম নিয়ে দেখা হচ্ছে। আজকের ক্লাস এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, থ্যাংক ইউ।